আচ্ছা, আপনারা একটু লিখে নেন যে শিল্পকলার নগর রাষ্ট্র, ভাস্কর্য, মন্দির ব্যবস্থাপনা। না, এই যে মেসোপটেমিয়াতে হচ্ছে গিয়ে শিল্পকলা লিখবেন, মেসোপটেমিয়ার শিল্পকলা আচ্ছা পয়েন্টগুলো লেখেন। নগর রাষ্ট্র, মন্দির ব্যবস্থাপনা, ভাস্কর্য, পয়েন্টগুলো লিখে রাখেন। তাহলে ওই যে এই পয়েন্টগুলো তো অল্প অল্প 2-4 করে লিখলে আপনাদের যখন এইসব প্রশ্ন লিখতে হবে, আপনারা পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে দিয়ে যদি যেতে পারেন 2 লাইন করে লিখে গেলে আপনাদের হয়ে যাবে, অনেক বেশি কিছু লিখতে হবে। এটা কি বলা যায় খাতা কে কোনটা দেখবে? হ্যাঁ, বলতে পারে আপনি মেসোপটেমিয়া সভ্যতার হচ্ছে গিয়ে শিল্পকলা সম্পর্কে লেখেন। যদি শিল্পকলা লেখে তাহলে আপনাকে সব লিখতে হবে। আর যদি বলে মেসোপটেমিয়া ভাস্কর্য সম্পর্কে লেখেন তাহলে ভাস্কর্য লিখবেন। যদি বলে নগর ব্যবস্থাপনা সম্পর্কে লেখেন তাহলে নগর ব্যবস্থাপনা সম্পর্কে লিখবেন। না, এই যে প্রশ্ন এইভাবে হয় যে আপনি মেসোপটেমিয়ার হচ্ছে গিয়ে ভাস্কর্য সম্পর্কে আলোচনা করেন বা স্থাপত্য সম্পর্কে আলোচনা করেন, তাহলে মেসোপটেমিয়া সভ্যতায় আমরা স্থাপত্য কি দেখছি? এই যে জিগুরাত মন্দির ব্যবস্থাপনা, যেটা এটা স্থাপত্য শৈলী। না, এই যে আপনারা, আমি কেন রিডিং পড়াচ্ছি এই কারণে, কারণ এই যে রিডিং পড়লে কি হয়, আপনি এই ছোট ছোট জায়গায় হচ্ছে গিয়ে আর সাথে কিছু লেখা যায়। এই যে আমি যেটা বললাম যে নগর ব্যবস্থাপনা, তাহলে নগর ব্যবস্থাপনায় কি ছিল যে বিল্ডিংগুলা 2 তলা বা 3 তলা বিশিষ্ট ছিল এবং কাঠামোগুলো কি একই আঙ্গিকের ছিল এবং তাদের নগরায়ণ ব্যবস্থা ছিল, তাদের পানি নিষ্কাশন হচ্ছে গিয়ে ড্রেন ব্যবস্থা ছিল খুবই সুপরিকল্পিত, যেখানে আপনার পানিকে একদিক থেকে পরিষ্কার পানিকে ভিতরে ঢুকানো হতো, আবার নেটিং ব্যবস্থার মধ্য দিয়ে আর এক দিক থেকে অপরিষ্কার পানিকে বের করে দেওয়া হতো। এখন যে আধুনিক সভ্যতা তার চাইতে বেশি উন্নত ছিল। আপনি সিন্ধু সভ্যতার যদি চিন্তা করেন, সিন্ধু সভ্যতায় দেখেন হরপ্পার মহেঞ্জোদারো 2টা অঞ্চল হচ্ছে কি, 2টা অঞ্চলের ব্যবস্থাপনা কিন্তু 2 রকম ছিল। একটা ছিল উচ্চ জাতির জন্য, একটা ছিল নিম্ন জাতির জন্য। তাহলে এই নিম্ন জাতির উচ্চ জাতির যে পার্থক্য, 2টা জীবনযাত্রার মানের 2 রকম পার্থক্য ছিল এবং 2টা নগরায়ণ ব্যবস্থার 2টা পার্থক্য ছিল। কারণ যেখানে আপনার পাহাড়ের উপরে হচ্ছে গিয়ে যে জাতিটা, তাদের কিন্তু নগরায়ণটা হচ্ছে গিয়ে একরকম, আর যারা সমতলের জাতি তাদের নগরায়ণটা আর এক রকম। তা এই জিনিসগুলো প্রতিটা জাতিসত্তায় এরকম পার্থক্য হচ্ছে গিয়ে আছে। স্থাপত্য, এই কোটা লিখলেই হবে হচ্ছে কি। দেখেন, আমরা একটু নগরাষ্ট্র জিগ্রত সম্পর্কে দেখি। এই সময় ধর্মজীবনে বিশেষভাবে প্রভাবিত করেছিল। ধর্মই মানুষের জীবনের অর্থ খুঁজতে সহায়তা করেছিল এবং ধর্মই মানুষকে স্থাপত্য শিল্পকলা সৃষ্টিতে মূল প্রেরণার উৎস হয়েছিল। মেসোপটেমিয়া সভ্যতায় নগরীকে রক্ষার দায়িত্ব ছিলেন দেবতা আর রাজা। এই নগর দেবতার প্রতিনিধি, তিনি দেবতার ধন সম্পদ ও পার্থিব কাজের রক্ষক মাত্র। মানে রাজারা কি মনে করত, তারা দেবতার রক্ষক। তখনকার যে রাজারা ছিল তারা ধর্মতান্ত্রিক হয়ে গেল, তারা কি ধর্মটাকে বড় করে দেখা শুরু করলো। এই যে মন্দির ব্যবস্থাপনার যে হলো, এটার হচ্ছে ধর্মতান্ত্রিক জায়গা থেকে। নগরীর পরিকল্পনা থেকেই আমরা দেবতার আস্থার কথা বুঝতে পারি। মন্দিরই ছিল সব কিছুর কেন্দ্রবিন্দু। শুধু ধর্মই নয়, মন্দির ছিল
প্রশাসন ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। দেবতা হচ্ছেন সব কিছুর পবিত্র রক্ষক। সমগ্র নগরীর মানুষের কাজ ছিল দেবতাকে সন্তুষ্ট করা। বিশাল মন্দির, যা একটি নগরীর মধ্যে যেন আরেকটি নগরী। এর কার্যক্রম ছিল অনেক। মন্দিরের পুরোহিতগণ এবং হেফাজতকারীগণ নগরীর বিভিন্ন কাজ সম্পন্ন করতেন। মেসোপটেমিয়াতেই আমরা প্রথম বিভিন্ন জিনিসের হিসাব রক্ষণের প্রথার সন্ধান পাই। তাহলে এই যে দেখেন, ইতিহাস বলে দিচ্ছে এখানে যে তাহলে আমরা, এটা কিন্তু একটা নোটেড পয়েন্ট, যে সর্বপ্রথম পৃথিবীতে হিসাব রক্ষণের যে আনুমানিক সন্ধানটা পাওয়া গেছে সেটা মেসোপটেমিয়া সভ্যতাতে। এবং মন্দির ছিল কি প্রশাসনিক কাজেরও জায়গা। এখন মন্দিরে কি হচ্ছে, কোথাও প্রশাসনিক কাজ করতে দিবে? কিন্তু মন্দির বানাইছেই হচ্ছে কি এইসব চিন্তা করে যে আমি দেবতার রক্ষক, আমার আর দেবতার কি যা সম্পত্তি আছে পৃথিবীতে, যা কিছু আমি দেখতে পাচ্ছি এগুলো সবই সৃষ্টিকর্তার। তা সৃষ্টিকর্তার আমি একজন কি রক্ষক, তার এই সম্পদ আমার রক্ষা করতে হবে এবং পরিচালনা করতে হবে এবং মানুষের মধ্যে বন্টনও করতে হবে। তাহলে এই সর্ব জায়গারই একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল, সেটা হচ্ছে মন্দির। বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। মানে আপনি উপাসনা করবেন এবং সর্বপরিচালনা করবেন হচ্ছে কি সেই কেন্দ্র জায়গায়, যেটা বললো একটা শহরের মধ্যে আর একটা শহর। তাহলে মন্দিরটা কত বড় ছিল। এটা স্থাপত্য শিল্প, মেসোপটেমিয়ার স্থাপত্য শিল্প হচ্ছে গিয়ে মন্দির এবং কি নগরায়ণ ব্যবস্থা। আমরা যে ঘর বাড়ি বানাই এটাও তো স্থাপত্য শিল্প। মন্দির কমপ্লেক্সে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে বিশেষ আদলে নির্মিত জিগুরাত। বিশাল এই স্থাপত্যকর্ম নির্মাণের মূল উদ্দেশ্য এখনও আমাদের অজানা। এটি ছিল ইট দ্বারা নির্মিত একটি বহুতল স্থাপনা বিশেষ। অবশ্য এটিকে বলা হয় যে বিশাল সিঁড়িপথ দিয়ে দেবতারা প্রতি রাতে স্বর্গ আহরণ করে থাকেন। খ্রিস্টপূর্ব আনুমানিক 1900 থেকে 1600 সালের ব্যাবিলনীয় পুস্তকে এ ধরনের বিবরণ দেওয়া হয়েছে। মানে বিষয়টা বুঝতে পেরেছেন? জিগুরাত যে জায়গাটা বা জিগুরাত যে বিষয়টা, সেটা হচ্ছে মন্দিরের মধ্যে আর একটা পার্ট। মন্দিরের মধ্যে আর একটা পার্ট যেটা হচ্ছে মানে আমরা মানে যে কোনো জায়গায় কি ওই যে সিংহাসন বা যে উচ্চ মানুষ তার বসার কি জায়গাটা একটু উচ্চ টাইপের হয় না? মানে সম্মান দেওয়ার যে জায়গাটা। আমরা মসজিদে গেলে কি করি, ইমাম সাহেব মেহরাবে বসে খুতবা পড়ে, নামাজ পড়ার জায়গা আলাদা, আবার খুতবা পড়ার জায়গাটা আলাদা, তাই না? এটার কারণটা কি? উনি যে নেতা, ওনার অবস্থানকে ইন্ডিকেট করা। জিগুরাতে এই বিষয়টাকে উল্লেখ করা হয়েছে যে মন্দির তো উপাসনার জায়গা, সেখানে উপাসনা করা হবে, কিন্তু জিগুরাতটাকে ওরা যে ধর্মীয় মানসিকতার যে জায়গা, বিশ্বাসের যে জায়গা, সেইটাকে হচ্ছে কি উন্মোচন করেছে। যে একটা সিঁড়ি করে একটা উপরে নিয়ে গেছে, যে জায়গা দিয়ে তাদের কাছে ধারণা ছিল যে ওই জায়গাতে দেবতা আসবে। দেবতাকে সৃষ্টিকর্তা। মানে এইখানেও কিন্তু দেখেন সেই মানে না দেখা শক্তির বিশ্বাসটা কিন্তু সবার একই জায়গায়। একটা থেকে কেউ সাদৃশ্য করেছে আর কেউ সাদৃশ্য করেনি, বিশ্বাস কিন্তু এক। ওরা কিন্তু দেখেনি দেবতাকে, ওরা ওই চিন্তা করছে যে আমি আছি মানে আমার উপর একজন আছে। বিশ্বাসটা মূলত এইটা যে আমি আছি, আমি আসলাম কোথা থেকে, তাহলে আমাকে কেউ এনেছে, তাহলে যে আমাকে এনেছে সে আমার উপরের মানুষ, আর কিছু না। কিন্তু আর ধর্মীয় অবকাঠামোটা হচ্ছে কি এই যে সাদৃশ্য আর অদৃশ্যর বিষয়। কেউ তার বিশ্বাসকে দেখানোর চেষ্টা করেছে আর কেউ বিশ্বাসকে লুকায়িত করেছে। পার্থক্যটা দুইটা দিক, একটা সাদৃশ্য আর একটা অদৃশ্য। তাহলে স্থাপত্যটা আমরা বুঝেছি, জিগুরাতটাও বুঝেছি। দেখেন ভাস্কর্য। ইতিপূর্বে গুহা, এই তুমি এটাকে কেটে করো ভাস্কর্যটা।